আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাইয়াও ভালো আছে। আলহামদুলিল্লাহ। তো দেখো, এই যে আমি যে ক্লাসগুলো করাই তোমাদের, তা আমার অনেক ভালো লাগে। কারণ এক একটা ক্লাসে অনেক পরিশ্রম করা লাগে। কিন্তু যখন আমি দেখি যে 40 জন, 45 জন, 35 জন এভাবে আমার ক্লাসটা দৈনিক করতেছে, এটা আমার খুবই ভালো লাগে। কারণ তখন আমি বুঝতে পারি যে না, আমার পরিশ্রমটা অবশ্যই সাফল্যের দিকে যাচ্ছে। তো আজকে আমি তোমাদের অ্যানুয়াল পর্ব নিয়ে পড়াবো। এখন আমরা দেখি যে অ্যানুয়াল পর্বে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এবং শব্দগুলো আছে, অনেক কঠিন লাগে। তো এই যে শব্দগুলো যে আছে এগুলো নিয়ে আমরা কি একটু থিসিস করবো যে আসলে এগুলা মিনিং গুলো কি হয়। তো অ্যানুয়ালিডা, মূলত এই অ্যানুয়ালিডা শব্দটা অ্যানুলার থেকে আসছে। এখন কথা হলো ভাই, অ্যানুলার দ্বারা কি বোঝাচ্ছে? অ্যানুলার দ্বারা বোঝাচ্ছে হলো একটা গোল। এই যে এরকম একটা গোল, অর্থাৎ কি একটা রিং এর মতো দেখা যায় না, আংটির মতো দেখা যায়। এই যে আংটি মতো দেখা যায়, এই আংটির মতো যদি দেখা যায় এই জন্য এটাকে বলতেছি আমরা কি, রিংড। যেহেতু অ্যানেলিডা পর্ব, যেমন আমরা তোমাদের আমি যে পড়াইছি প্লাটিহেলমিনথিস, নেমাথেলমিনথিস, এখানে আমরা কৃমি নিয়ে কথা বলছি। ঠিক তেমনি এখানে যে অ্যানেলিডাতে আমরা এখানে কৃমি পাবো, বা এরকম কিছু সম্প্রদায়ের কিছু প্রাণী পাবো, যেমন জোক, কেঁচো, একই ওইগুলোর মতোই দেখা যায়। তো এই যে এখানে বলছি রিং, যেহেতু ওইগুলো আমরা দেখি কৃমির মতো, এই জন্য বলতেছি আমরা কি, অর্ম। তার জন্য এই জন্য আমরা অ্যানেলিডাকে বলতে পারি কি আমরা, রিংড অর্ম। তাহলে আমরা বলতেছি পারতেছি কি, অ্যানেলিডাকে আমরা বলতেছি হলো কি, রিংড অর্ম। এর পাশাপাশি তোমার মনে করো কি, এখানে আমরা দেখতে পারি কি, তোমার যে প্রাণীগুলো যে আছে এখানে এদের মনে করো বিচলন ক্ষমতাগুলো, যে পা অর্থাৎ সিটি, এগুলা আছে। তা আমরা এগুলো শব্দ নিয়ে এখানে পড়াবো। তো দেখো, এই যে আমি যে বলতেছি যে অ্যানালিডা পর্বটা, এখানে প্রাণীগুলো দেখতে কেমন, মানে এদের দেহটা কেমন, খণ্ডকায়ন বা অখণ্ডক নাকি সমখণ্ডক। তো দেখো, আমি যদি একটা প্রাণী নিই, ধরো একটা কেঁচো নিছি। তো একটা কেঁচো দেখতে এরকম, তো ফুললি দেখতে কি এভাবে হয়। তো এই যে এখানে যে এক একটা পার্ট আছে, এই যে এক একটা যে পার্ট আছে, এটাকে আমরা বলতেছি কি, সেগমেন্ট। তাহলে এই যে এখানে যে আমরা এক একটা পার্ট পাইতেছি, এটাকে আমরা বলতেছি কি, সেগমেন্ট। আর এই সেগমেন্টের ভিতরে যদি আমরা রেচন পদার্থ হিসেবে কোনো কিছু পেয়ে থাকি, রেচন পদার্থ হিসেবে আমরা বলতেছি কি, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ত্যাগ করে দেয়। যেমন আমাদের শরীরের ভিতরে যদি আমরা ইউরিয়া গঠিত বর্জ্য পদার্থগুলো যদি ত্যাগ করে, সেটা করে হলো কিডনি। এর মাধ্যমে এগুলো কি করে, বের করে দেয়। এবং কিডনিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে যে ভূমিকা পালন করে সেটা হলো কি, নেফ্রন। ঠিক তেমনি এখানে এই যে সেগমেন্ট, মানে কি এক একটা পার্ট, এই যে এক একটা যে পার্ট আছে, এটা দেখতে কেমন, সমখণ্ডকায়ন। মানে কি, তুমি যদি এই অংশটা যদি নিয়ে আসো দেখবে এরকম, আর এটাকে যদি নিয়ে আসো এটাকে দেখবে এরকম। তো প্রত্যেকটা অংশ যখন এরকম হয়, এদেরকে আমরা বলতেছি হলো কি, প্রকৃত খণ্ডকায়ন। তাহলে দেখো, অ্যানালিডার পূর্বে অর্থাৎ মলাস্কা পর্যন্ত যা ছিল সবকিছু আমরা দেখছি কি, অখণ্ডকায়ন। তাহলে যদি প্রকৃত খণ্ডকায়নের কথা বলা হয় বা ট্রু সেগমেন্টেশন, তাহলে এটা শুরু হচ্ছে কই থেকে, অ্যানালিডা থেকে। তাহলে বলতো, যে সেগমেন্ট যেটা বলতেছি এটাকে আমরা বলতেছি প্রকৃত খণ্ডকায়ন। তাহলে এক একটা সেগমেন্ট যেমন হবে, প্রত্যেকটা সেগমেন্টই ঠিক তেমনই হবে। এখন তুমি বলতে পারো যে ভাই, এক একটা সেগমেন্টে কয়টা সেগমেন্টাল অর্গান থাকে। এক একটা সেগমেন্টে মূলত দুটা সেগমেন্টাল অর্গান থাকে। কারণ এটা যেহেতু দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে দ্বিপার্শ্বীয় প্রতিসম দ্বারা বোঝাচ্ছে কি, এই যে ধরো এটা একটা মধ্যে দিয়ে ভাগ হয়ে যায়। তো এই যে একটা অংশ, এটা একটা অংশ। তো এখানেও তোমার কি একটা অর্গান থাকে, এখানে একটা অর্গান থাকে, এখানে একটা অর্গান থাকে, প্রত্যেকটা অংশে কি থাকে, অর্গান থাকে। এই যে প্রত্যেকটা অংশে যে অর্গানটা থাকে এটাকে আমরা বলতেছি কি, সেগমেন্টাল অর্গান। তো এখন তোমাদের প্রশ্ন হলো ভাইয়া, সেগমেন্ট শব্দটা বুঝলাম, সেগমেন্টাল অর্গান শব্দটাও বুঝলাম, তাহলে সেগমেন্টাল অর্গান জিনিসটা কি? আমি যেমন বললাম যে কিডনিতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে হলো নেফ্রন। ঠিক তেমনি এখানে সেগমেন্টাল অর্গান হিসেবে তোমার নেফ্রেডিয়া নামক এক ধরনের রেচন অঙ্গ আছে, সেটা এখানে কি করে, বর্জ্য পদার্থগুলো ত্যাগ করতে ভূমিকা পালন করে। তো এই যে একটা নেফ্রেডিয়া যদি তুমি দেখতে চাও, এখানে থাকে এরকম ভাবে, এখানে এভাবে থেকে যায় এবং এভাবে এভাবে বিদ্যমান হয়। এখন তুমি এখানে প্রত্যেকটা অংশতে যদি তুমি দেখো, এটাতে যেমন একটা পার্ট আছে, ঠিক তেমনি এখানেও একটা
পার্ট আছে, এই যে এক একটা যে পার্ট, এখানে কি দুটো অংশ, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে। তো আমি এটাকে আমি বড় করি। তো দেখো আমি যদি বড় করি এটাকে, দেখতে পারবো কি এটা এইভাবে আছে। আমরা যখন নেফ্রনটা দেখবো, তো নেফ্রনটা দেখবো কি অনেক বড় লম্বা। এই লম্বার কারণ কি? কারণ দেখো এখানে যে তোমার বর্জ্য পদার্থটা যাচ্ছে, পাশাপাশি এখান থেকেও কিছু পুষ্টি উপাদানগুলো কি বের হয়ে যাচ্ছে, অর্থাৎ তাকে বলতেছে আমরা কি পুনঃশোষণ। এখানেও কি হবে যে কিছু পদার্থগুলো কি হবে, পুনঃশোষণ হবে, এবং পুনঃশোষণের মাধ্যমে কি হবে, বাইরে বের হয়ে যাবে কিছু পদার্থ। আর এটা এখানে তোমার এগুলো কি করবে, এই যে এভাবে প্রত্যেকটা অংশে কাজ করে থাকবে। তা আমি এটা একটা তোমার সেগমেন্টে আমি দেখাই যে একটা সেগমেন্টে কিভাবে থাকে, এটা আমি বড় করি। তো দেখো এটা একটা ধরো সেগমেন্ট বা একটা অংশ বড়। এখানে তোমার এই যে আমি যে বললাম নিউক্লিয়ার নামক অঙ্কটা, এটা কিভাবে থাকে, এই যেভাবে থাকে। এটা কিন্তু এক একটা সেগমেন্টে দুইটা পার্ট থাকে, তা আমি একটা পার্ট দেখাচ্ছি। তো এটা একটা ছিদ্র, এটা একটা ছিদ্র, এটা হলো সম্মুখ ছিদ্র, এটা হলো পশ্চাৎ ছিদ্র। যেটা সম্মুখ সেটাকে বলতেছি আমরা অ্যান্টেরিয়র, আর যেটা পশ্চাৎ সেটাকে আমরা বলতেছি হলো পোস্টেরিয়র। এবং এই যে তোমার যে এখানে যে থাকে অংশটুকু, এটাকে আমরা আরেকটা নামে বলতেছি, সেটাকে বলতেছি আমরা হলো নেফ্রোস্টোম। মানে কি, যে নেফ্রোস্টোম, অর্থাৎ স্টোম দ্বারা বোঝাচ্ছে হলো কি মুখ, আর এটাকে আমরা বলতেছি হলো কি নেফ্রোপোর। পোর দ্বারা বোঝাচ্ছে কি ছিদ্র। এখন তুমি ধরো এটা তো একটা সেগমেন্টের অংশ হিসেবে আমি বলতেছি, তো এই সেগমেন্ট কতগুলো থাকবে, অনেকগুলো থাকবে। তো ধরো এটা একটা সেগমেন্ট যখন এখানে শুরু হয়, এভাবে চলতেই থাকে, এই যে চলতেই থাকলো যে, তো এই যে এটাকে আমরা বলতেছি কি অ্যান্টেরিয়র, আর এটাকে আমরা বলতেছি হলো পোস্টেরিয়র। পাশাপাশি তোমার এটাকে আমরা বলতেছি হলো কি নেফ্রোস্টোম, মানে মুখ, এটা কিন্তু মুখ প্রান্ত। আর এটা হলো কি তোমার হলো নেফ্রোপোর। তো এখানে তোমাদের আরেকটা শব্দ দেখায় যে দেখো এই যে আমাদের যে এখানে এগুলো আছে, এটা কিভাবে হয়, এটা এক ধরনের আমরা বলতেছিল মেটানেফ্রিডিয়া। মেটানেফ্রিডিয়া বলতে কি বোঝায়, অর্থাৎ জটিল প্রকৃতির। তোমার একটা আছে প্রোটোনেফ্রিডিয়া, একটা হলো মেটানেফ্রিডিয়া। তো এটা কিন্তু আমি লেকচার দিয়ে আসছি, আমার গত লেকচারে যেগুলো আছে এর ভিতরে পেয়ে যাবে দুটো শব্দ নিয়ে মিনিং কি কি বলছিলাম। তো প্রোটোনেফ্রিডিয়া দ্বারা বোঝাচ্ছে কি সহজ সরল, কিন্তু এগুলো কি সহজ সরল না, এটা একটু জটিল পর্যায়ে। এই জন্য এটাকে আমরা বলতেছিল কি মেটানেফ্রিডিয়া। মানে এখানে যে তোমার চৌনঙ্গ যেভাবে কাজ করতেছে নেফ্রিডিয়া, এই নেফ্রিডিয়াকে আমরা বলতেছি কি তোমার হলো কি মেটানেফ্রিডিয়া। তাহলে তো আমরা এখান থেকে দেখলাম কি তোমার এই যে অ্যানিলিটার যে অর্থগুলো আছে, এটাকে আমরা মূলত আংটি বলতেছি, বা রিং অন বলতেছি, বা এই যে এমনি বলতেছি আংটি, আংটিকে বলতেছি কি আংটি কিট। এছাড়াও এই তোমার অ্যানিলিটাকে আমরা কি বলতে পারি, অঙ্গুরিমাল বলতে পারি। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে অ্যানিলিডার অর্থটা কি বোঝাচ্ছে, অর্থাৎ অ্যানিলিডার দ্বারা বোঝায় কি অঙ্গুরিমাল, এছাড়াও বলা যায় কি রিং অন বা আংটির কিট। এবং আমরা দেখতে পারি অ্যানিলিডার যদি একটা প্রাণী হয় এরকম ভাবে থাকে, এগুলো কিভাবে থাকে, সমখণ্ডক ভাবে থাকে। এবং সমখণ্ডক যে থাকে এক একটা পার্টকে আমরা বলতেছি সেগমেন্ট, এবং সেগমেন্টের ভিতরে যে তোমার অঙ্গটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো কি সেগমেন্টাল অর্গান। এবং সেগমেন্টাল অর্গান হিসেবে আমরা দেখতেছি হলো নেফ্রোডিয়া, যেটা রেসোলিঙ্গ হিসেবে কাজ করে, বর্জ্য পদার্থ ত্যাগ করতে ভূমিকা পালন করে। এবং সেখানে আমরা আরো দেখতেছি যে তোমার হলো কি এখানে নেফ্রোস্টোম আছে এবং নেফ্রোপোর আছে, যেটাকে আমরা যে মূলত এখানে এভাবে দেখে দিছি, এবং পাশাপাশি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র শব্দটা আমি বলে দিলাম যে এটা এভাবে হয়। তা আশা করি তোমরা এগুলো শব্দটা বুঝতে পারছো। তো এটা হলো কি এক ধরনের কেঁচো। কেঁচো এটা আমি কি দিয়ে বুঝিয়ে দিলাম তোমাদের শব্দটা কেঁচো, অর্থাৎ কি কেঁচোকে বলতেছি আমরা কি আর্থ অর্ম। তাহলে কেঁচোকে আমরা কি বলি, আর্থ অর্ম বলে থাকি। এছাড়া আছে কি যোগ, যে যোগকে আমরা বলি হলো লিচ। তাহলে কি বললাম,
যোগকে আমরা কি বলি? লিচ। আশা করি এগুলো শব্দ তুমি বুঝতে পারছো। তো এখন আমি এইগুলো শব্দ তুমি যদি বুঝতে পারো, এখন আমি পরবর্তী শব্দগুলো বোঝাবো, যেমন কি সিটি, প্যারাপোডিয়া, তারপর লার্ভা দশা কেমন, পলিকিট জিনিসটা কি, এটাতে আমরা যাব। তো দেখো সিটি জিনিসটা, ধরো এই যে আমি যে একটা এগুলোকে খণ্ড আকারে দিলাম, এই প্রত্যেকটা অংশ যে একটা খণ্ড করে দিলাম, এই যে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ এগুলা মনে করো কি শুধু তো মুখস্থ করলে হবে না, বায়োলজি জিনিসটা অনেক কিছু বোঝার আছে, এবং তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে, এবং তোমরা প্রত্যেকটা ক্লাস যদি নোট করো সুন্দর করে, তোমরা যে কোনো প্রশ্ন সলভ করতে পারবা, তোমাদের কোনো টেনশনই নাই। পোলাপান কি জন্য ভয় পায়? আসলে সঠিকভাবে গাইডলাইন পায় না বা সঠিকভাবে শিখতে পারে না, এই জন্য তাদের সমস্যা হয়। তে আশা করি তোমরা একটু মনোযোগ দিবা, এতে তোমাদেরই ভালো হবে। লাইফে মনে করো কি বিনোদনের পাশাপাশি পড়ালেখাটা খুবই জরুরি। তুমি শুধু বিনোদনই করে যাবা, পড়ালেখা করবে না, এক সময় যা প্রস্তাবা তুমি বিনোদন করবা, এই সময়টা হলো বিনোদন করার, কিন্তু খুবই কম করবে। ধরো দিনে তুমি 1-2 ঘন্টা খেলতেছো, ঘুরতেছো, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, প্রাইভেটে যাচ্ছ, স্কুল করতেছো, পাশাপাশি তুমি মনে করো বাসায় এসে তোমার যে দৈনন্দিন যে রুটিন সেটা ফলো করবা। তোমাকে তো আমি 10 ঘন্টা পড়তে বলতেছি না, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পড়লে তোমার জন্য এনাফ। বা তুমি যদি বলো না ভাই আমি 4 ঘন্টাও পড়বো না, তুমি ডেইলি 3 ঘন্টা পড়ো। দেখো তুমি যদি ডেইলি 3 ঘন্টা করে পড়ো, তোমার এক বছরে তুমি ধরলাম 365 দিন, তো 65 দিনই পড়ো নাই, বাদ দিছি, 300 দিন পড়ো ঠিক করে, 3 ঘন্টা করে টাইম দাও, দেখবে যে তোমার একটা বছর শেষে তোমার পুঁজিটা অনেক হবে। তো তোমরা মিসে ভয় পাওয়া যাও কারণ কি? তোমরা যে এদিক সেদিক সময় ব্যয় করো, তুমি সব কাজই করো, শুধু একটা কাজই করো না, সেটা হলো পড়াশোনা, তাহলে তো একটু সমস্যা হবেই। তো দেখো ভাইয়া, যে এই যে একটা যে অর্গানগুলো যে নিচ্ছি, এখানে ধরো এরকম কিছু একটা অংশ থাকতে পারে। দেখো আমরা যখন ওই যে গ্রাম অঞ্চলে দেখি বিচ্ছুর মতো দেখতে ছোট ছোট, আমরা বলি একটা হলো কি চেল্লা জাতীয় বা পোকামাকড় একটা কেমন যেন দেখতে হয়, অনেকগুলো পা পা ছোট ছোট ভাবে দৌড়াতে দৌড়াতে যায়। তো এই যে এগুলো যে দেখি, আসলে ওটাকে কি বলে আমরা তো ওইভাবে বলতে পারি না শুদ্ধ ভাষায়। তো দেখো এটাকে মূলত আমরা বলতেছি হলো কি কীট, অর্থাৎ কীট বলতে কি মানে পোকামাকড়কে আমরা বোঝাই। তো এখানে কি অনেকগুলো থাকতে পারে, তো এটাকে আমরা বলতেছি হলো পলিকিট। এই কি শব্দ দ্বারা বোঝাচ্ছে হলো লোভ, আর পলি দ্বারা বোঝাচ্ছে কি অনেক। তাহলে দেখো এই যে একটা প্রাণীর ক্ষেত্রে এখানে কিন্তু একটা লোম নাই, এই যে এখানে যে আমি লোমগুলো দেখাচ্ছি, এখানে কিন্তু একটা লোম নাই, অনেকগুলা লোম আছে, এই যে অনেকগুলা যে লোম আছে, এটাকে আমরা বলতেছি কি পলিকিট। আশা করি তোমরা পলিকিট শব্দটা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদের সিটি শব্দটা বোঝাবো। সিটি শব্দের দ্বারা বোঝাচ্ছে কি এটা একটা সরু এবং শক্ত জিনিস। যেমন এই যে এটা একটা প্রাণী নিলাম, এই প্রাণীর ক্ষেত্রে এরা এভাবে থাকে, এ দেখো সরু এবং শক্ত, কিন্তু বেশি মোটা না। এখানে কি থাকবে? অসংখ্য লোম থাকবে, এখানে অনেকগুলো লোম থাকবে, কিন্তু এখানে অনেকগুলো লোম না দেখাচ্ছে না, এখানে দেখতেছি যে এটা একটা সিটি, কারণ কি এটা সরু এবং শক্ত, এবং এইগুলা মূলত বেশিরভাগ থাকে হলো কি পানিতে, পানিতে এগুলাকে দেখা যায় বেশি, আর এভাবে এরা চলাফেরা করে এই সিটি দ্বারাই। তাহলে এই প্রাণীর ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি কি সিটি। তারপর আমরা দেখবো হলো প্যারাপোডিয়া। আচ্ছা প্যারাপোডিয়া দ্বারা বোঝাচ্ছে কি? প্যারাপোডিয়া, পোড 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 দ্বারা বোঝাচ্ছে হলো পা, যাদের পা থাকবে। প্যারা দ্বারা বোঝাচ্ছে যে 500, এই 500 বরাবর যে পাটা থাকবে এটা কেমন থাকবে? মনে করো কি মাংসল টাইপের মোটা, সেটাকে আমরা বলতেছি হলো কি প্যারাপোডিয়া। অর্থাৎ এই যে প্যারাপোডিয়া যে লিখতেছি, এই পোডিয়া দ্বারা বোঝাচ্ছে হলো পা, এই পাটা কেমন মাংসল, এই মাংসলটা কেমন মোটা। তাহলে দেখো একটা শব্দকে আমরা দেখতেছি পা, পা থেকে মাংসল দেখতেছি হলো কি মোটা। এই মোটা আছে বিধায় এরা যখন জল থেকে স্থলে আসে তখন এরা কি করে? চলাচল চলাচল করে। এরা খুব কমই চলাচল করে স্থলে, কিন্তু যখন স্থলে এসে চলাচল করবে তখন তারা পেশলঙ্গ হিসাবে, তোমার মনে করে সিটি বাদ দেয়, এটা কি কি
কিসে রূপান্তর হবে, প্যারাপোডিয়া রূপান্তর হবে। এবং প্যারাপোডিয়া যখন রূপান্তর হবে তখন এই যে এদের যে পা আমি যে দেখালাম এটাকে সিটি দেখাইছি, এগুলো কি হবে জানো, এইভাবে মোটা হয়ে যাবে। এই যে মোটা হয়ে গেল, এটাকে আমরা বলতেছি হলো কি প্যারাপোডিয়া। এবং তোমার সিটিতে দেখাচ্ছে যেগুলো হলো কি সেকেন্ড টাইপের শক্ত সরু এটাকে। তো এই যে এইগুলাকে এর ভিতরে কি যখন পানিতে থাকবে এগুলো কি করবে, পানি প্রবেশ করবে বা এর ভিতরে যে প্রাণীগুলো আছে প্রাণীর ভিতরে তো পানি থাকবে, তো এই পানিগুলো কি সব বেরো যাবে না, এই যে পানিগুলো যে আটকে থাকবে এই আটকে থাকার জন্য এখানে এক ধরনের আস্তরণ আছে। এই আস্তরণের নাম হলো কি কিউটিকল। কিউটিকল হলো এক ধরনের লিপিড। এই কিউটিকল হলো কি এক ধরনের লিপিড, যেমন এটা অক্স দ্বারা গঠিত হয়, মানে মোম জাতীয় পদার্থ বোঝাচ্ছে। তো এই কিউটিকল কি করবে, পানিকে কি করবে, বের হতে দিবে না, পানিকে বাধা দিবে। তাহলে আমরা এটাকে বলতে পারি না কিউটিকল একটা পানি বিদ্বেষী, অর্থাৎ পানির বিপরীতে কাজ করে। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা প্রাণীর ক্ষেত্রে এখানে যে প্রাচীরটা থাকে প্রাচীরটা কি দ্বারা গঠিত, কিউটিকল দ্বারা গঠিত। এবং এখানে যে তাদের যে চলন অঙ্গ হিসেবে কাজ করে বা পেশল যেটাতে বলি, প্যারাপোডিয়া সাধারণত স্থল হিসেবে কাজ করে এবং সিটিটা পানিতে হিসেবে কাজ করে। তে দেখো এগুলো শব্দ আশা করি তোমরা আর সমস্যা হবে না এবং সবকিছু তোমরা এখন বুঝতে পারবে। তো এখন তুমি দেখো এখানে আমরা যে বললাম প্রতিসাম্যর কথা যে বললাম, এটাকে আমরা কি বলতে পারি, তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যদি সিলোম হিসাবে দেখি তাহলে এখানে কি পেরিটোনিয়াম পর্দা আছে, সবকিছু আছে, গহ্বর আছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি কি, এটাকে আমরা বলতে পারি প্রকৃত সিলোম। তাহলে তোমার যদি অ্যানিলিডের দিকে তাকায়, এরা হলো দ্বিপার্শ্বীয় প্রকৃত সিলোম। আর এরা তো মনে করো কি সমখণ্ডক বা মেটামার। প্রকৃত সিলোম এবং সমখণ্ডক এগুলো দেখতে পারি। এখন অনেকে অনেক কথা বলে যে ভাইয়া এই যে অ্যানেলিডা পর্বে যে প্রাণীটা আছে এটা মানুষের সাথে মিল কেন রাখা হয়, যে অ্যানেলিডা পর্ব আছে এই অ্যানেলিডা পর্ব প্রাণীগুলা মানুষের সাথে মিল আছে, তোমাকে একটু কিছু মিল দেখায় যে কি জন্য বলা হয় যে অ্যানেলিডার সাথে মানুষের সাথে কিছু একটা মিল আছে। দেখো আমাদের রেচনাঙ্গের নাম কি, ধরো একটা আমরা প্রাণী মানুষ হিসেবে দিলাম, আর এটা ধরো অ্যানেলিডা একটা পর্ব প্রাণী। তো এই যে মানুষ আমাদের ভিতর কি আছে, নেফ্রন আছে রেচনাঙ্গ হিসাবে, এখানে নেফ্রন আছে, এদের কি আছে নেফ্রেডিয়া। আবার দেখো এদের রক্ত সংবহনতন্ত্র কেমন, বদ্ধ, আমাদের কেমন মুক্ত না, তো আমাদেরও বদ্ধ, তাহলে কি এটা কি মিল না, এই দেখো বদ্ধ, আর আমাদেরও বদ্ধ এদেরও বদ্ধ। আবার দেখো এরা হলো প্রকৃত সিলোম, আমরাও কি প্রকৃত সিলোম, এরাও প্রকৃত সিলোম, আমরাও প্রকৃত সিলোম। আবার এদের রক্তে কি থাকে, রঞ্জক পদার্থ থাকে, আমাদের কি থাকে হিমোগ্লোবিন, আর এদের কি থাকে, এদের হিমোগ্লোবিন থাকে, পাশাপাশি এদের থাকে কি হিমোএরিথ্রিন এবং ক্লোরোকুরিন। তাহলে এটা তোমাদের কি এটা একটু বুঝতে হবে, বানানো একটু কঠিন লাগতেছে কিন্তু তোমরা যখন 4-5 বার পড়বা এটা সহজে যাবে তোমাদের জন্য, এবং খাতায় যদি প্র্যাকটিস করো নামটা একটু সহজে যাবে। তো দেখো আমাদের শুধু এখানে হিমোগ্লোবিন আছে রঞ্জক পদার্থ হিসেবে, এখানে একটু বেশি আছে, মানে দুইটা অতিরিক্ত আছে। তারপর দেখো এই যে নেফ্রন আমাদের আছে, এখানে আছে কি নেফ্রেডিয়া, আমাদের বদ্ধ এদের বদ্ধ, এই যে এইগুলো হলো কি মিল, এই জন্য বলা হয় তোমার অ্যানিলিডা যে পর্বগুলো আছে এটা আমাদের মানুষের সাথে কিছুটা মিল পাওয়া যায়। এবং তুমি যদি অ্যানালিটা তোমার মনে করো প্রাণীগুলোতে বলো যে দেখো ওই যে মেটাফার পোস্টোমা এটা কার ভিতরে পড়ে, যোগ এক ধরনের, এগুলা এই পর্বের ভিতরে পড়ে। তো এখানে আমি তোমাদের এই অ্যানালিটা পর্বের প্রত্যেকটা শব্দ আমি সুন্দর করে ভেঙে দিছি, তোমরা যদি ক্লাসটা করো কোনো সংশয় নাই, কোথাও যেতে ঠেকবা আর কোনো মনে করো কি ভয় নেই যে ঠেকবো, আমি এখানে যে ঠেকবো ওখানে যে ঠেকবো না, ইনশাল্লাহ আমার এটুকু বিশ্বাস যে তোমরা যদি লেকচারটা করো অবশ্যই তোমরা কিছু শিখতে পারবা। এবং তোমাদের যে কোশ্চেনগুলো যে ভাইয়া কোশ্চেন কেমন হয় ভার্সিটি, আমি যে একটু পরে আমি তোমাদের একটা তোমার যে ক্লাসটা দেবো সেটা হলো তোমার এখান থেকে কি কি কোশ্চেন আছে ভার্সিটি মেডিকেল এগুলো নিয়ে আমি সলভ করাই। তোমাদের এটাও বলা যে ভাইয়া দেখো এভাবে তোমাদের প্রত্যেকটা, আমি শুধু তো ক্লাস করতে আমি চলে যাচ্ছি না, আমি আরো দেখেও দিচ্ছি যে দেখো আমি যে ক্লাসটা করালাম তোমরা কি শিখতে পারলা এবং তোমরা এখান থেকে কি জানতে পারলা।
তো এখান দ্বারা কি বোঝাচ্ছে, আমি তো তোমাদের প্রুফ দেখাচ্ছি একদম ট্রু। যেমন আমরা যেমন বলি যে এটাকে বলতেছে প্রকৃত খণ্ডকার মানে ট্রু সেগমেন্টেশন, ঠিক তেমনই ভাইয়াও একটা কি দিয়েছে সত্য, তার মানে একটা সত্য কথাই বলতেছে, মিথ্যার কোনো এখানে আশ্রয় নেই। যে আমি যা পড়াচ্ছি আবার প্রশ্ন এখানেই তুলে দিচ্ছে। আচ্ছা ঢাকা ভার্সিটির যেখানে কোশ্চেন আসে সেখানে কি আমি যে কোশ্চেন করি না তো, তাহলে আমি যেটা পড়াচ্ছি সেখানে তো দিচ্ছে ওখানে, তার মানে কি তোমাদের এইটুকু কনফিডেন্স থাকা লাগবে যে ভাইয়ের যেটুকু পড়াচ্ছে এর ভিতর থেকে আসবে, এবং কোনোটা যে আসবে না বা এটা পারবো না এরকম কোনো সংশয় করা যাবে না। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা, নোট করবা, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা, ভাইয়ের মেসেঞ্জারে নক দেবে, অবশ্যই আমি সব প্রশ্নের সলভ তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমাদের আমি নেফ্রিডিয়ার বৈশিষ্ট্যগুলো পড়াইছি। এখন এখন আমি দেখবো যে এই যে এখান থেকে কি কি কোশ্চেন আসে। আমি তো তোমাদের বললাম যে আমরা প্রশ্নগুলো দেখবো যে আসলে আমি যা পড়াইছি তার ভিতর থেকে কি প্রশ্ন আসে কি আসে না। দেখো প্রথম প্রশ্ন হলো কি ট্রোকোফোর লার্ভা দেখা যায় কোন পর্বে। দেখো আমি ট্রোকোফোর লার্ভা দশাটা শব্দটা আমি পড়ে দিয়েছিল মলাস্কাতে, যখন আমি মলাস্কা পড়াইছি সেখানে আমি দেখাইছি ট্রোকোফোর, ভেলিজার, গ্লোচিডিয়াম, এই তিন লার্ভা দেখাইছি। তারপর অ্যানেলিডাতে আমি ট্রোকোফোর দেখাইনি, কারণ ট্রোকোফোর ওইটাই। তো তোমরা যদি বলো যে ভাই ট্রোকোফোর জিনিসটা আবার দেখান, তো দেখো তোমরা যে এই যে এরকম এখানে তোমার কি সিলিয়া থাকে, এখানে সিলিয়া থাকে, এটা ধরো মুখের প্রান্ত, এখানে ধরো সিলিয়া থাকে। এই যে হয়েল, এটাকে বলতে পারি কি আমরা হুইল বলে থাকি। অর্থাৎ তোমার এগুলো কি থাকবে চক্রাকারে চলতে থাকবে। ট্রোকোফোর মানে কি চারদিকে চতুর্ভাবে চলে, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে যায়, এটাকে আমরা বলতেছিল কি ট্রোকোফোর। তাহলে বলো ট্রোকোফোর লার্ভা দেখা যায় কোন পর্বে। আমরা তো জানি মলাস্কা তো দেখা যায়, অ্যানেলিডা তো দেখা যায়। তো এখানে মলাস্কা তো নাই, শুধু আছে হলো অ্যানেলিডা। এই জন্য তোমার এখানে আমি বললাম কি অ্যানেলিডাতে কি দেখা যায়, ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায়। পরের প্রশ্ন দেখো, একটি অ্যানেলিডার লার্ভা, দেখো তো আমি অ্যানালিডার লার্ভার কথা বলছি, তার মানে অ্যানালিডার লার্ভার দ্বারা বুঝি আমরা একটা পড়ছি শুধু ট্রোকোফোর। তাহলে দেখো এখানে যে ট্রোকোফোর দেওয়া আছে এটা হলো তোমার লার্ভার ভিতরে পড়ে। তাহলে দেখো ভাইয়া যা পড়াইছে এর ভিতর থেকে কি আসছে নাকি তাই বলো। তো তারপরে প্রশ্ন দেখো, নিচে কোন পর্বের প্রাণীদের অঙ্গুরিমাল বলে। এই যে দেখো আমি যে অ্যানালিডা শব্দটা যখন ভাঙিয়ে দিলাম, যে আংটির মতো দেখতে রিংড অর্ম বলা হয় এবং আংটির কিট বলা হয়, তারপর আবার বললাম অঙ্গুরিমাল বলা হয়। যে এই যে অঙ্গুরিমাল শব্দটা কোনটাকে বলতেছি, অ্যানালিডাকে। তাহলে প্রশ্ন বলছে নিচে কোন পর্বের প্রাণীদের অঙ্গুরিমাল বলা হয়, তাহলে বলো তো এটা কি অ্যান্সার হবে, এই যে অ্যানালিডা। মলাস্কাকে কি বলা হয়, কম্বোজ প্রাণী। প্রত্যেকটা আমি শব্দগুলো সুন্দর করে ভেঙে ভেঙে দিছি, ভয়ের কিছুই নাই। পরের প্রশ্ন দেখো, নেফ্রিডিয়া কি। আচ্ছা ভাইয়া বলো তো, যদি তোমরা লেকচারটা করে থাকো, আমি নেফ্রিডিয়া সম্পর্কে অনেকবার বলছি, রিপিট করছি যে নেফ্রিডিয়া জিনিসটা কি। আমাদের যেমন রেচন অঙ্গ হিসাবে আমরা কাজ করতেছি, নেফ্রন নামক এটা কাজ করে থাকে, ঠিক তেমনই এদের কি কাজ করে থাকে, নেফ্রিডিয়া কাজ করে থাকে। তাহলে নেফ্রিডিয়া কি ধরনের, এক ধরনের রেচন, রেচন প্রক্রিয়া। এখন এই রেচন প্রক্রিয়া কই কই থাকে, দেখো আমি কেঁচো দেওয়া উদাহরণ দিছি, মানে আর্থওয়ার্ম এবং যোগ দেওয়া বলে দিছি। তো এখানে বলছে কি নেফ্রিডিয়া কি, কেঁচোর চলন অঙ্গ না, কেঁচোর শ্বসন অঙ্গ না, এখানে কি এই যে রেচন অঙ্গ দিয়ে দিছে, তাহলে এটা কি হবে, কেঁচোর রেচন অঙ্গ। পরের প্রশ্ন দেখো, প্যারাপোডিয়া কোনটিতে থাকে। দেখো তো আমরা প্যারাপোডিয়া এবং সিটি এটা কি হিসেবে কাজ করছে, চলন অঙ্গ হিসেবে কাজ করে। প্যারাপোডিয়া সিটি এই দুটো কি হিসেবে কাজ করে, চলন অঙ্গ। এই চলন অঙ্গ কাদের আছে, কেঁচো যোগ এইগুলাতে তো। তাহলে দেখো তো প্যারাপোডিয়া কোনটিতে থাকে, মলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা না কর্ডাটা। তাহলে এটার অ্যান্সার কি হবে, এই যে অ্যানালিডা। যেহেতু অ্যানালিডাতে আমরা দুইটা রেচনাঙ্গ চলনাঙ্গ এগুলো পড়ছি, সেহেতু এটা কি হবে, প্যারাপোডিয়া কোনটিতে থাকে, অ্যানালিডাতে থাকে। কেঁচো শ্বাসকার্য চালায়, দেখো তো আমরা শ্বাসকর্য দ্বারা বুঝাচ্ছি কি শ্বসনতন্ত্র উপস্থিত থাকতে হবে, কিন্তু আমরা এখানে দেখি কি এখানে শ্বসনতন্ত্র ভাবে উপস্থিত থাকতে পারে না। এই জন্য এরা কি করে, ত্বকের মাধ্যমে, ত্বকগুলো একটু পাতলা হতে পারে, তার ভিতর তার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড করতে পারে। এই জন্য বলতে পারি কি কেঁচো শ্বাসকর্য কি মাধ্যমে হয়ে থাকে, এই যে দেখো ত্বকের সাহায্যে হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, প্যারাপোডিয়া কি, দেখো তো আবার দিছে প্যারাপোডিয়া কি, এটা এক ধরনের কি চলনাঙ্গ, এই যে চলনাঙ্গ। সর্বশেষ প্রশ্ন দেখো, কেঁচোর চলনাঙ্গের নাম কি, আবার কেঁচোর চলনাঙ্গের নাম কি, এই দেখো সিটি। এখানে কিন্তু তোমার দেওয়া নাই, প্যারাপোডিয়া নাই, এই জন্য সিটি। সিটি বা প্যারাপোডিয়া থাকলে এটা কি হবে, এটার অ্যান্সার হবে। তাহলে আমরা দেখতে পারি এই যে এখানে যেগুলো ভার্সিটি বা যেগুলো কোশ্চেন আমরা দেখতেছি, এখানে দেখতেছি কি এই যে তোমার আর ইউ কেউ যে মানে সব জায়গায় প্রশ্নগুলো আছে, এবং মেডিকেল ভার্সিটি সব জায়গায় আছে। তার মানে আমরা যদি
ক্ষুদ্র লেকচারটা মানে ক্ষুদ্র ওই টাইম, বেশি তো টাইম না, মাত্র 30 থেকে 40 মিনিট বা 20-25 মিনিটের ক্লাস যদি করো, এরকম প্রত্যেকটা টপিক সুন্দরভাবে ভাঙতে পারবে এবং প্রত্যেকটা শব্দ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাস করবা এবং নতুন কিছু শিখতে পারবা।